সকাল সকাল আমায় বাসায় ফিরে আসতে দেখে বাবা বললেন, আরে রাজ, কাজ শেষ তোমার? আমি বললাম, পুরোপুরি শেষ হয়নি, আর কিছুদিন সময় লাগবে। তাই ভাবলাম ছোট বোনের বিয়েটা খেয়ে নেই, তারপর না হয় কাজে মন দেব। দুদিনই তো সময়, তাই না? বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় বেশ খুশি হয়েছেন, তবে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন নিজের ছেলের জন্য। আর আমি হতবাগা, সব জেনেও কিছু বলতে পারছি না। বাবা বলল, ঠিক বলেছ তুমি বাবা, আমাদের হাতে হাতে কিছু কাজ করে দিও। বুঝতেই তো পারছো এত বড় আয়োজন আমাদের একার পক্ষে সামলে ওঠা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর তার মধ্যে ব্যবসার কাজেও অনেক চাপ বেড়েছে। আমি বললাম, চিন্তা করবেন না, আমি আছি তো, বলে বাবার হাত জোড়া নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেই। আমার এমন কাণ্ডে অনেকেই অবাক হয়ে যায়, আর তাই আমি হাতটা ছেড়ে উপরের দিকে হাঁটা ধরি। সিঁড়ির কাছে গিয়ে থেমে যাই, কারণ পেছনে শুনতে পাই কয়েকজনের নতুন কণ্ঠ, আর তাই ঘুরে তাকাই দেখার উদ্দেশ্যে। বাবা বলল, এতক্ষণে তোমাদের আসার সময় হলো? খালামণি বলল, আর বলিয়েন না দুলা ভাই, ওর কাজের এত চাপ। আঙ্কেল বলল, হ্যাঁ ভাইজান, কাজের অনেকটাই চাপ বেড়েছে। কি করব বলুন, সব তো আর ছেড়ে আসা যায় না। আমারও কি ইচ্ছে হয় না বলেন দেশে আসতে? এদের কথা চলতে থাকে, এর মাঝে ভাইয়া ভাবি এসে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। মা তো এতদিন পর বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ওদের কাহিনী দেখে আমার চোখ দিয়ে কিছুটা পানি চলে আসে, যা সবার অগোচরেই মুছে নেই। আমি উপরের দিকে পা বাড়াই, পেছন থেকে কেউ আদি ভাইয়া বলে ডাক দেয়। নামটা শুনে আমি চমকে পেছনে তাকাই, আর দেখি সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, একবার আমার দিকে তো একবার নিশির দিকে। নিশি হলো ইসির ছোট বোন। নিশি বলল, তুমি নিশ্চয়ই আদি ভাইয়া, তাই না? আমি কি বলবো বুঝতে পারছি না, আর সেও আমার উত্তরের অপেক্ষা না করে গড়গড় করে কথা বলেই যাচ্ছে। ওরই বা কি দোষ? ছোট মানুষ, তাই এত প্যাচগোজ বোঝে না, হয়তো কোনোভাবে আমার সম্পর্কে জেনেছে। আমি বললাম, তুমি ভুল করছো, আমি তোমার আদি ভাইয়া না, আমার নাম রাজ। আর তোমার নাম? নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি নিশিতা জামান। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমি বললাম, ইটস ওকে, বলে সেখান থেকে চলে আসি। বাবা মা বোন এসেছে, অথচ ইসি গেল না কেন? ইসি কি বাসায় নেই? নিজের রুমে ঢোকার আগে একবার ওর রুমে উকি মারি, ওই তো ল্যাপটপে কাজ করছে। নিজের ফ্যামিলি এসেছে, অথচ কোনো ফিলিংস নেই, ব্যাপার কি? আমি আর কিছু না ভেবে ঠোঁট বাঁকিয়ে নিজের রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। একটা কথা আমার মাথায় আসছে না, নিশি কেন আমাকে আদিব ভাইয়া বলল? আমি নিশিকে দেখিনি কোনো সময়, ওর জন্মের আগেই চলে গেছিলাম। সবার কথা শুনে জানলাম ওই ইসির বোন, তাহলে ওর তো আদিবকে জানার কথা না। প্রশ্নগুলো রয়ে গেল মনে, উত্তর নেই। যাকে নিশির সাথে কখনো কথা হলে জেনে নেব, এখন এই চিন্তা বাদ। তাই উঠে নিচে গেলাম, বাবা আর ভাইয়ার হাতে হাতে কাজ করে দিচ্ছি। সবাই ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও খেয়াল করলাম ইসি সবাইকে এড়িয়ে চলছে। সবাই বলতে ওর বাবা মা আর কি, উনাদের মনটা খারাপ হয়ে গেল, আর তা দেখে আমারও খারাপ লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, শুরু হয়ে গেছে হলুদের আয়োজন। ছেলের বাড়ি থেকে কয়েকজন এসেছে হলুদ নিয়ে, তাই সবাই ওদের নিয়ে ব্যস্ত। ইসিও আছে এখানে, তবে খুব চিন্তিত। কি নিয়ে চিন্তা করছে ঠিক বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট হয়ে ওঠে। সবাই ভীষণ খুশি, আনন্দ আর হৈহুল্লোড়ে পুরো বাড়ি মুখরিত। এখন সবকিছুর মধ্যেই একটা ঘটনায় আমার খুব খারাপ লাগছে, চলুন সেটা দেখি। নিশি বলল, আপু পাপা তোমায় ডেকেছে। ইসি নিশ্চুপ। নিশি বলল, এই আপু। ইসি বলল, যা, পরে দেখে নেব। নিশি চলে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, ইসু একটু শোন না মা। ইসি বলল, বলো। আঙ্কেল বলল, এখনো আমাদের উপর তোর রাগ কমেনি? ইসি বলল, এখানে এসব বলার জন্য ডেকেছো? আঙ্কেল বলল, ভালো লাগছে না মামনি। ইসি বলল, দেখো পাপা, বাদ দাও পুরনো টপিক, বলে ইসি এখান থেকে চলে যায়। আমি বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি, তাই আবার কাজে মন দেই। কিছুক্ষণ পর আমার হাতের কাজটা শেষ করে আমি ইসিকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও নেই। ছাদে দেখে আসি বলেই ছাদের দিকে গেলাম। বিয়ে বাড়ির আয়োজনের জন্য বেচারা ছাদটা অসহায়ভাবে পড়ে আছে, তবে এখন অসহায় লাগছে না। চাঁদের আলোয় ঝলমল করছে ছাদের রেলিংগুলো, টবের মধ্যে থাকা ফুলগুলো অপরূপ লাগছে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়। তারই একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইসি, লাল পাড়ে হলুদ শাড়ি পরা, চুলগুলো খোলা, সমস্ত পিঠে এলোমেলো ভাবে ছড়া আছে চুলগুলো। সাধারণত পুলিশের দায়িত্বে থাকা মেয়েরা কতটা সুন্দর সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে তাদের কাজের ভারে আর পোশাকের আড়ালে। অনেকক্ষণ থেকে আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার দিকে খেয়াল নেই। আমি গলাটা হালকা একটু ঝাড়া দিলাম, কারো গলার শব্দ শুনে পেছনে ফিরে তাকায়। আমি একদম কাছাকাছি থাকায় ফিরে আমার মাথার সাথে ওর মাথা বাড়ি খায়। আমি বললাম, বাবা গো, মা গো, মেরে দিল গো। ইসি বলল, আপনি এখানে কি করছেন? এতটাও লাগেনি, এত সিন ক্রিয়েট না করলে ভালো হয়। আমি বললাম, একই প্রশ্ন তো আমিও করতে পারি। কপালে হাত ডলতে ডলতে কথাটা বললাম। ইসি বলল, আজব তো, আপনি রাতের বেলায় ছাদে কি করছেন? আমি বললাম, ভাড়া দেওয়ার সময় তো বলেনি রাতের ছাদে উঠা যাবে না। ইসি বলল, যত সব ফালতু লোক। কথাটা বলে ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, ও হ্যালো। রাগের ঠেলায় তো ফোনটা রেখেই চলে যাচ্ছেন, বলেই আমি ফোনটা
মেয়েটার ফ্ল্যাশ লাইটটা অন করতে টান মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আবারও চলে যাবে, ঠিক তখন আমি বললাম দাঁড়ান। ইসি আমার দিকে আবারও ভ্রু কুচকে তাকায়। আমি বললাম একটা কথা ছিল আপনার সাথে। ইসি বলল ওহ, তার মানে আমাকে ফলো করেই ছাদে এসেছেন? আমি বললাম এরকম বলতে পারেন। ইসি বলল তা বলুন কি বলতে চান। আমি বললাম জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, তবুও বলছি আপনি আপনার বাবা মায়ের মনে কেন কষ্ট দিচ্ছেন? ইসি বলল হু আর ইউ? আমি বললাম দেখুন আমি জানি আমি কেউ না, কিন্তু আপনার ব্যাপারটা ঠিক করেননি। ইসি বলল জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার যেন না শুনি বলেই রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল। আর আমি বোকার মতো চেয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি নিজেও বেরিয়ে পড়ি। রাতটা পেরিয়ে যায়, অনেকেই ঘুমিয়েছে, তবে আমার ঘুম হয়নি, তাই জেগেই ছিলাম। ফজরের নামাজটা রুমে পড়ে নেই, তারপর একটু নিচে যাই। যে যেভাবে পারছে ঘুমাচ্ছে। ইসিও সোফায় ঘুমিয়ে আছে। সবার শোয়ার স্টাইল দেখে আমার মন খুলে হেসে গড়াগড়ি খেতে মন চাইছে, কিন্তু না, হাসা যাবে না। আমি বাহিরে বের হই, সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে ওঠে। এত সকালে আবার কে? ফোনটা রিসিভ করে অপর পাশের কথা শুনে আমি বললাম তুমি থাকো, আমি এক্ষুনি আসছি।